দ্য ওয়ে হোম। এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কোরিয়ান মুভি, যার IMDb রেটিং 7.7 হলেও এই মুভিটি আসলে রেটিং এর ঊর্ধ্বে। আপনার পরিবারে অবশ্যই দাদা দাদি নানা নানি রয়েছে, হয়তো তারা বেঁচে আছে অথবা বেঁচে নেই। মুভির গল্পটা তাদের প্রতি ভালোবাসা অনেক অংশে বাড়িয়ে দিবে, আর আপনি নিজেও একদিন হয়তো দাদা দাদি অথবা নানা নানি হবেন। তাই মুভির গল্পটি ব্যক্তিগতভাবেও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা দিচ্ছি, মুভির গল্পটা আপনার হৃদয় একদম ছুঁয়ে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে মুভির গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একজন মা এবং তার ছেলেকে দেখতে পাই। ছেলেটি তার নানি বাড়িতে যাচ্ছিল। বাচ্চাটির নাম ছিল সাংহো। সে কোরিয়ার সিউল শহরে বড় হয়েছে ছোটবেলা থেকে, আর তার নানি বাড়ি ছিল খুবই প্রত্যন্ত অঞ্চলে। তাই তার অনেকগুলো বাস ট্রেন চেঞ্জ করে সেখানে যেতে হচ্ছিল। সাংহো কখনোই তার নানিকে দেখেনি, আর এই প্রথমে সে শহর থেকে গ্রামে যাচ্ছে, তাও এত দূরে প্রত্যন্ত একটি গ্রামে। বাসে থাকা গ্রাম্য যাত্রীগুলোর ব্যবহার সাংহোর একদমই পছন্দ হচ্ছিল না। সে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়, আর অবশেষে তারা পৌঁছে যায় সেই প্রত্যন্ত গ্রামে। কিন্তু বাস থেকে নামার পরে সাংহো আর তার মায়ের সাথে যেতে চায় না। তখন সাংহো মা সাংহোকে বকাচকা করে অনেকটা জোর করেই তার মায়ের বাড়িতে অর্থাৎ সাংহোর নানি বাড়িতে নিয়ে যায়। কিন্তু সাংহোর নানি বাড়ির জরাজীর্ণ অবস্থা দেখে সাংহো বেচারার তো চোখে পানি চলে আসে। অন্যদিকে সাংহোর মা সাংহোর নানির সাথে কথা বলতে থাকে, আর আমরা তখন বুঝতে পারি সাংহোর মায়ের শহরে একটি ব্যবসা ছিল, আর সেটা লস হওয়ার কারণে তাকে এখন চাকরি খুঁজতে হচ্ছে। আর সাংহোর বাবা তাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে, তাই সে সাংহোকে তার নানির কাছে রেখে আবার শহরে চলে যাবে। সাংহোর মা তার মায়ের কাছে ক্ষমাও চায়, কারণ সে এত বছর কোনো খোঁজ খবর নিতে পারেনি। এরপরই সাংহোর নানিকে দেখানো হয় সে ছিল একজন বোবা মানুষ। সে কথা শুনতে পেলেও কোনো কথার উত্তর দিতে পারত না। সাংহোর মা সাংহোকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু বেয়ারা এবং হিংসুটে স্বভাবের সাংহো তার নানিকে দেখে নোংরা বলে দূরে সরে যায়। সাংহোকে কেন বেয়ারা বলছি তা ধীরে ধীরে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সাংহোর মা সাংহোর মাকে কিছু ভিটামিন দেয়, আর অন্যদিকে সাংহো তার ব্যাগ থেকে তার খাবারগুলোকে আলাদাভাবে বের করে রাখতে থাকে। সে তার নানিকে বুঝিয়ে দেয় যে এই খাবারগুলো একান্তই তার, এই খাবারগুলো সে কারো সাথে শেয়ার করবে না। সাংহোর মা সাংহোর নানিকে বলে, আমি চাকরি পাওয়া মাত্রই এসে সাংহোকে নিয়ে যাব। আর এটা বলেই সে বিদায় নেয়, আর পরবর্তী বাস ধরেই সে শহরের দিকে রওনা হয়। সাংহোর মা চলে যাওয়ার পরে সাংহোর নানি সাংহোর হাত ধরতে যায়, আর তখন সাংহো দূরে তো সরেই চায়, সেই সাথে সাংহো তার নানিকে গালিও দেয়। আর এটা থেকেই বোঝা যায় শহরের বদ্ধ ঘরে বেড়ে ওঠা সাংহোর নৈতিক অবক্ষয় কতটা হয়েছে। আর এটা কিন্তু আমাদের সমাজের খুব পরিচিত একটি চিত্র। আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে কতটুকু নৈতিক শিক্ষা দিচ্ছি আপনি নিজে একবার চিন্তা করুন। আপনি আপনার গ্রামে পড়ে থাকা দাদি নানির প্রতি যে ফিলটা করেন, এই জেনারেশনের বাচ্চারা কি আদৌ তা করে? এই বাচ্চাগুলোকে আসলে আমরা কি শিখাচ্ছি? যাই হোক, সাংহো তার নানিকে যত সম্ভব জ্বালাতন সবই করতে থাকে। অন্যদিকে সাংহোর নানি তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে থাকে তার নাতিকে ভালো রাখার জন্য, এমনকি নিজের খাবারটুকু তার নাতিকে দিয়ে দিতে চায়। কিন্তু সাংহো সে খাবারটুকু ফেলে দেয়। সাংহো ছিল খুবই অহংকারী। ওই গ্রামেরই আরেকটি বাচ্চা ছেলে, যার নাম ছিল চিউলি, যে সাংহোর সাথে দেখা করতে আসে। সে সাংহোর খেলনাগুলোকে ধরতে চাইলে সাংহো সেগুলোকে নিজের দিকে নিয়ে নেয়। সাংহো বুঝিয়ে দেয় যে এইগুলো সে কারোর সাথে শেয়ার করতে একদমই রাজি না। আমাদের এই জেনারেশনের বাচ্চাগুলো যেমন ট্যাব মোবাইলের প্রতি আসক্ত, ঠিক তেমনই সাংহো ছিল ভিডিও গেমস এর প্রতি আসক্ত। সে সারাদিন ভিডিও গেমস খেলত। একদিন তার গেমস এর ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে যায়, তাই সে তার নানির কাছে ব্যাটারি কেনার জন্য টাকা চায়। কিন্তু এই বৃদ্ধ মহিলাটি টাকা কোথায় পাবে? সে তার খালি পকেট সাংহোকে দেখিয়ে বুঝিয়ে দেয় যে তার কাছে টাকা নেই। কিন্তু বেয়ারা সাংহো ছিল একদমই নাছোড়বান্দা। সে তার নানির কাছে আবারও যায় এবং টাকার জন্য জোরাজুরি করতে থাকে। কিন্তু তার নানি বুকে হাত দিয়ে সরি বুঝায়, কিন্তু এটা সাংহো তো আর বোঝে না। টাকা না পায় সাংহো রেগে যায়। সে তার নানিকে সেখানেই ধাক্কা দেয়, কিন্তু তার নানি কিছুই বলে না। আর এইটাই তো আমাদের দাদি নানি। আমরা যতই তাদের বিরক্তি করি না কেন, তারা একদমই কখনো আমাদের কিছু বলে না। কিন্তু মুভিতে সাংহোর উপর আমার প্রচন্ড রাগ হচ্ছিল। সে ঘরে ফিরে পুরো ঘর তছনছ করতে থাকে টাকা খোঁজার জন্য, কিন্তু সে একটা কানা করিও খুঁজে পায় না। সাংহো তার নানির প্রিয় একটি পাটিকে লাথি মেরে ভেঙে দেয়, আর এটা করেই সে থেমে যায়নি। সে তার নানির একমাত্র ছেঁড়া ফাটা জুতোটিকে চুলের মধ্যে ফেলে দেয়, যাতে সেটি পুড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু সাংহোর নানি সে দূর পাহাড় থেকে কষ্ট করে সাংহোর জন্য পানি নিয়ে আসতো খালি পায়ে। জুতার অভাবে তার পাগুলো ফোসকায় ফুলে উঠেছে। সে ঘরে ফিরে আসলে
তার রক্তাক্ত পায়ের সাথে সাংহুর একটি স্টিকার আটকে যায়। এটা দেখে সাংহু তার নানিকে গালি দেয়। বাচ্চা ছেলেটির কাছে তার স্টিকারটা এতই মূল্যবান হয়ে যায় যে সে তার নানির রক্তাক্ত পাটিকেও দেখতে পেল না। সত্যি বলতে মুভির এই অংশগুলোতে নিজের চোখে কেন জানি পানি চলে আসছিল। বৃদ্ধ মহিলাটির কষ্টগুলো মেনে নিতে পারছিলাম না। আমি জানি আপনাদেরও এই বাচ্চা ছেলেটির উপর রাগ হচ্ছে, কিন্তু রাগটিকে কন্ট্রোল করে পুরো মুভিটি দেখুন। এরপরই সাংহু যেটা করে, সে তার গেমের ব্যাটারিটি কেনার জন্য শেষমেশ তার নানির মাথার চুলের একমাত্র কাঁটাটিকেও চুরি করে। সে সেই কাঁটাটিকে নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায় যাতে সে বিক্রি করে তার গেমের ব্যাটারি কিনতে পারে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সে বাজারে কোথাও কোনো ব্যাটারি খুঁজে পায় না। সে যখন বাড়ি ফিরতে থাকে তখন সে বাড়ির পথ হারিয়ে ফেলে। তখন একজন বৃদ্ধ লোক সাংহুকে তার সাইকেলে উঠিয়ে নেয় আর তার গ্রামে পৌঁছে দেয়। সাংহু যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় যে তার নানি অনেক দূর চলে এসেছে তাকে খোঁজার জন্য। সাংহু এবার ভাবে, এবার তো নানি আমাকে অবশ্যই মারবে, কারণ আমি তার চুলের কাঁটাটিও চুরি করেছি। কিন্তু তার নানি তো তাকে কিছুই বলে না। উল্টো সাংহু দেখতে পায় তার নানি তার চুলগুলোকে একটি পুরনো চামচের সাহায্যে বেঁধে তাকে খোঁজার জন্য এত দূর চলে এসেছে। সাংহু তার নানির সাথে বাড়িতে ফিরে আসে। সে ধীরে ধীরে গ্রামীণ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছিল। সাংহুর নানি যখন ইশারার মাধ্যমে সাংহুকে জিজ্ঞেস করে যে সে কি খাবে, তখন সাংহু বলে যে আমি পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই খেতে চাই। কিন্তু সাংহুর নানি তো আর এসব কিছুই চিনে না। তখন সাংহু তার ব্যাগে থাকা একটি মেনু কার্ড নিয়ে আসে। সাংহু মেনু কার্ড দেখিয়ে তার নানিকে বুঝাতে থাকে। তার নানি শুধু এইটুকু বুঝে যে তার নাতি মুরগি খেতে চায়। বৃদ্ধ নানি তার মাথার ঘাম পায়ে ফেলে উৎপন্ন করা তার ঘরে থাকা শেষ সবজিগুলো নিয়ে বাজারে চলে যায়। সারাদিন কষ্ট করে সেগুলোকে বিক্রি করে সে তার নাতির জন্য মুরগি নিয়ে ঘরে ফেরে। বাসায় ফিরে সে তার নাতির জন্য খুব সুন্দরভাবে মুরগিটিকে রান্না করে। আর সে যখন সাংহুর সামনে সে মুরগিটি দেয়, সাংহু রাগে মুরগিগুলোকে ফেলে দেয় আর সে কান্না করতে থাকে, কারণ সে তো খেতে চেয়েছিল পিৎজা এবং চিকেন ফ্রাই। কিন্তু বাচ্চা ছেলে যে মাথায় এইটুকু কষ্ট না যে তার নানি কতটা কষ্ট করে এই মুরগিটা তার জন্য কিনে এনেছে আর কতটা মমতা নিয়ে তার জন্য রান্না করেছে। সাংহু ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের বেলা তার প্রচন্ড ক্ষুধা লাগলে সে উঠে ওই মুরগিগুলোকে খুব মজা করে খায়। আর এখন থেকে আপনারা বদলে যাওয়া সাংহুকে দেখতে পাবেন, কারণ তার নানির ভালোবাসা তাকে ধীরে ধীরে ভিতর থেকে বদলে দিচ্ছিল। পরদিন তার নানির প্রচন্ড জ্বর ওঠে। সাংহু তার নানির গায়ে কাঁথা দিয়ে দেয়, তার অনেক সেবা করতে থাকে। সাংহু হাঁটতে বাইরে যায় আর তখন সে দেখতে পায় যে একটি গরু তাড়া করেছে চিউরি নামক সেই ছেলেটিকে। চিউরি নিজেকে বাঁচিয়ে নেয় আর এই উল্লেসে সাংহু এবং সেখানে থাকা আরেকটি মেয়ে খুশি হয়। সেই মেয়েটির নাম ছিল হেইয়ুন। কিন্তু সাংহু উল্লাস করার সময় ভুল করে হেইয়ুনের খেলনাগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু সাংহু এখনো পুরোপুরি তার ইগো থেকে বের হয়ে আসতে পারেনি, তাই সে হেইয়ুনকে সরি বলতে অনেক লজ্জা পাচ্ছিল। সাংহু এখন প্রত্যেকদিন তার নানির সাথে শহরে যায় সবজি বিক্রি করার জন্য। তার নানি সবজি বিক্রি করে সাংহুকে ভালো রেস্টুরেন্টে তার পছন্দের খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে নানি নাতি ওঠে ঘরে ফেরার বাসটিতে। সাংহু অনেকটা বদলে গেলেও পুরোপুরি তো আর একদিনে বদলে যায় না মানুষ। সাংহু বাসে বসে থাকা আরেকটি বাচ্চাকে চকলেট খেতে দেখে, তখন সে তার নানিকে ওই চকলেট খাবার আবদার করে। সাংহুর নানির ওই বাচ্চাটির ফেলে দেওয়া চকলেটের প্যাকেটটি নিয়ে পাশের দোকানে যায় সাংহুর জন্য চকলেট কিনতে। সে সাংহুর জন্য চকলেট কিনে নিয়ে আসে। সাংহু সেগুলো নিয়ে বাসের পিছনে গিয়ে বসে থাকে, কিন্তু তার নানি আর বাসে ওঠে না। সাংহুর সাথে সেই হেইয়ুন নামক মেয়েটিও ছিল, আর তার সাথে আরেকটি ছেলে। সাংহুর নানি বাসের জানালা থেকে অন্য ছেলেটির হাতে সাংহুর বাসের ভাড়াটি দিয়ে দেয়। সাংহুর নানি সাংহুকে তার ব্যাগটি দিতে চাইলে সাংহু সেটিকে বাইরে ফেলে দেয়, কারণ সাংহু হেইয়ুনের সাথে ওই ছেলেটিকে দেখে প্রথম থেকেই সে মনে মনে অনেক হিংসা করছিল, যার ফলে তার মন মেজাজ খুবই খারাপ ছিল। সাংহুদের বাস গ্রামে ফিরে আসে। সাংহু বাস থেকে নেমে তার নানির জন্য অপেক্ষা করতে থাকে। একের পর এক বাস আসতে থাকে, কিন্তু তার নানি আর আসে না। অনেকক্ষণ পর সে দেখতে পায় দূর থেকে তার নানি হেঁটে হেঁটে গ্রামের দিকে আসছে, কারণ সাংহুকে সেই চকলেটটি কিনে দেওয়ার পরে তার নানির কাছে দুজনের এই গ্রামে ফিরে আসার মতো বাসের ভাড়াটি ছিল না। তাই সে তার নাতিকে বাসে উঠিয়ে পাঠিয়ে দেয় ভাড়া দিয়ে। বৃদ্ধ মহিলাটি নিজে এতটা পথ হাঁটতে হাঁটতে আসেন। সত্যি এই মুভিটি আমাদের দাদি নানিরা কতটা ত্যাগ স্বীকার করে আমাদের শৈশবকে এতটা সুন্দর করে তার এক চরম দৃষ্টান্ত। সাংহু তার নানির এই অমূল্য ভালোবাসাকে ধীরে ধীরে খুব ভালোভাবে বুঝতে পারছিল। সাংহু তার পকেটে থাকা একমাত্র চকলেটটি
তার নানির ব্যাগে রেখে দেয়। তারা দুজন বাড়ি ফিরতে থাকে। পরদিন সাংহু মিথ্যা গরুর কথা বলে চিউলিকে ভয় দেয়। সাংহু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই সে চিউলির সামনে পড়ে। কিন্তু তখনও সে তার ইগোর কারণে চিউলিকে সরি বলতে পারছিল না। সে তার নানির মতো করে বুকে হাত বুলিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হেইয়ুন সাংহুদের বাসায় আসে আর সাংহুকে বলে যে পরের দিন তার সাথে খেলতে আসতে। আর এটা শোনার পরে সাংহুকে আর কে পায়, তার রাতের ঘুমও হারাম হয়ে যায়। পরদিন সে তার খেলনাগুলোকে গুছিয়ে নিয়ে খুব স্টাইল করে বের হতে যায়, কিন্তু তার চুলের স্টাইল তার নিজের কাছে কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। তখন ঘটে এক মজার ঘটনা। সে তার নানিকে তার চুলগুলোকে কেটে দিতে বলে। তার নানি তার চুলগুলোকে কেটে দেয় তো ঠিকই, কিন্তু সাংহু যখন আইনে নিজের চুলগুলোকে দেখে তখন সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, কারণ তাকে দেখে খুবই ফানি লাগছিল। আর এমন চুল নিয়ে সে হেইয়ুন এর সামনে কোনোভাবেই যেতে পারবে না। পরদিন সাংহু তার খেলনাগুলোকে নিয়ে হেইয়ুনের উদ্দেশ্যে রওনা হয়। সাংহু জুড়ে থেকে সে গেমিং ডিভাইসটি উঠিয়ে পকেটে রেখে দেয়, কারণ সে হেইয়ুন এর সামনে কোনো নষ্ট জিনিস বের করতে চায় না। এরপরই সে পাহাড়ের ঢালু দেখে সে চিন্তা করে সে তার খেলনার ঝুড়িতে করে সহজেই নিচে নামবে, আর সে সেটাই করে। আর যার ফলে যেটা হওয়ার কথা সেটাই হয়, তার হাত পা কেটে যায়। সে পথ দিয়ে হাঁটতে থাকে, আর তখনই চিউলি পিছন থেকে চিল্লিয়ে গরু গরু বলতে থাকে। তখন সাংহু এটাকে মিথ্যা মনে করে, কারণ সাংহু এর আগে চিউলির সাথে এমন করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ধারণা ভেঙে যায়। তার পিছনে আসলে গরু ছিল আর তাকে তাড়া করতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য সাংহু মাটিতে শুয়ে পড়লে চিউলি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এবার সাংহু চিউলিকে সত্যি মন থেকে সরি বলে। তখন চিউলি তাকে বলে যে তুমি আগেই তো সরি বলেছ, এখন আবার কেন বলছো? আর এই প্রথমবারের মতো সাংহু বুঝতে পারে তার নানি যে বুকে হাত দিয়ে বুঝাতো আসলে ওটার মানে ছিল সরি। সাংহু আর খেলতে যায় না, সে বাড়ি ফেরার পথ ধরে। হঠাৎই তার গেমিং ডিভাইসের কথা মনে পড়ে যায়। সে গেমিং ডিভাইসটি বের করে চেক করতে যে আসলে ওটা ভেঙে গিয়েছে কিনা। তখন সাংহু দেখতে পায় তার নানি ওই ডিভাইসটির সাথে কিছু টাকা রেখে দিয়েছে, যাতে করে সাংহু নতুন একটি ব্যাটারি কিনতে পারে। আর সাংহু যখন এটা দেখে তার চোখ থেকে পানি টপ টপ করে পড়তে থাকে। সে বুঝতে পারে যে তার নানি আসলে তাকে কতটা ভালোবাসে, আর সে তার নানির সাথে এতদিন কত খারাপ ব্যবহারই না করেছে। সাংহু বাড়ির দিকে হাঁটতে থাকে আর কান্না করতে থাকে। সাংহু দূর থেকে দেখতে পায় তার নানি তাকে খোঁজার জন্য অনেক দূর হেঁটে চলে এসেছে। নানিকে দেখে সাংহুর কান্না আরো বেশি বেড়ে যায়। তার কান্না যেন কোনোভাবে থামছিলই না। তার নানি তার চোখের পানিগুলোকে মুছিয়ে দেয়। সাংহুর নানি সাংহুর হাতে একটি চিঠি দেয়। এটা ছিল তার মায়ের চিঠি। তার মায়ের একটি নতুন চাকরি হয়েছে। বাসায় ফিরে সাংহু তার নানিকে, আমি অনেক অসুস্থ আর আমি তোমাকে অনেক মিস করছি, এই দুটি কথা কিভাবে লিখতে হয় তা শেখানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার নানি কোনোভাবেই পারছিল না। আর এই প্রথম সাংহু তার নানিকে নানি বলে ডাকে। সাংহু তার নানিকে বলে, তুমি অসুস্থ হলে আমাকে একটি সাদা কাগজ পাঠিয়ে দিও, আমি বুঝে যাব তুমি অসুস্থ, আর আমি পৃথিবী যেখানেই থাকি না কেন আমি তোমার কাছে ছুটে চলে আসবো। সাংহু কান্না করতে থাকে, কারণ সে চিন্তা করতে থাকে তার এই অসহায় বৃদ্ধ নানি কাল থেকে কি করবে, কিভাবে সে একা একা শহরে যাবে সবজি বিক্রি করতে। বাচ্চা ছেলে সাংহুর কান্না দেখে তার বৃদ্ধ নানিও কেঁদে ফেলে। সাংহুর নানি ঘুমিয়ে গেলে সাংহু তার নানির জন্য শুয়ের মধ্যে অনেকগুলো সুতো গেঁথে রাখে, কারণ তার নানির এই শুয়ে সুতো ঢুকাতে খুব কষ্ট হতো। পরদিন সাংহুর চলে যাওয়ার দিন। তার মা এসেছে তাকে নিয়ে যেতে। সাংহুর নানিও আসে বাস স্ট্যান্ডে তাদের বিদায় দিতে। তারা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সাংহুর মা সাংহুকে জিজ্ঞেস করে, তোমাকে তোমার নানিকে কিছু বলার রয়েছে? সাংহু কোনো কিছুই বলে না, সে চুপ করে পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে বাস সেখানে চলে আসে। সাংহু এবং তার মা বাসে উঠে যায়। খানিক বাদে সাংহু আবারও বাস থেকে নামে আর তার নানিকে তার পছন্দের কিছু গেমের কার্ড দেয়। তার নানি জানতো এই গেমের কার্ডগুলো সাংহুর কাছে জীবনের থেকেও প্রিয়, তাই সে জানালায় টোকা দিতে থাকে ওই গেমের কার্ডগুলোকে ফিরিয়ে দিতে। কিন্তু সাংহু তার নানির দিকে একবারের জন্য তাকায় না, কারণ সে যদি তার নানির দিকে তাকায় তাহলে সে তার কান্নাকে আর আটকে রাখতে পারবে না। বাস চলতে শুরু করে। সাংহু দৌড়ে বাসের পিছনে চলে আসে আর সে হাত দিয়ে তার নানির মতো করে বুকে দেখায় যে সরি। বাস চলে যায় শহরের দিকে, আর বৃদ্ধ একাকী মহিলাটি তার বাড়ি ফেরার পথ ধরে। আর আমরা জানি না এরপরে সাংহু আর তার নানির জীবনে কি হয়েছিল। আর এই অসমাপ্ত গল্পের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো আসলে প্রচন্ড একা, যেটা হয়তো
আমরা ব্যস্ততার কারণে অনেক সময় বুঝতে পারি না, কিন্তু একবার ভাবুন, আজ থেকে 30 থেকে 40 বছর পরে আপনিও কিন্তু আপনার দাদি নানির জায়গায় চলে আসবেন। আজ হয়তো আপনার বাসার বৃদ্ধ লোকটি ঘরের ঘুমায় চুপচাপ অসহায়ের মতো পড়ে থাকে। হয়তো আপনি অনেক ব্যস্ত, পড়াশোনা, আড্ডা, জব, বিজনেস, কত কিছু নিয়ে না আপনি এখন ব্যস্ত, কিন্তু আপনার চোখের সামনের ওই বৃদ্ধ লোকটিও কিন্তু একটা টাইমে আপনার বয়সী ছিল। সেও কিন্তু অনেক ব্যস্ত থাকতো, আজ সে অনেক একা। আপনি আপনার পরিবারের বৃদ্ধ লোকটিকেও সময় দিন, কারণ আপনি একদিন বৃদ্ধ হবেন। আজ আপনি তাদের সাথে যে ব্যবহারটি করবেন 40 থেকে 50 বছর